কি রে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছি? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটার অল্প সময় হলো হয়তো বা মরেই যেত, তাই তাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার? এই, তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরো নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরোটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে, আমি ও মা গো বলে বাবা গো বলে চিৎকার করে উঠি। তারপর আবার হাতের ওপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যেন জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। আমি মাটিতে গড়াগড়ি করছি, কেউ আমার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কলেজের গেট দিয়ে ঢুকবো, এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি খেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখবো কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। তাই চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। জি, আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এইখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও, আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটা দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে একটা সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। আমি, জি, কলেজে আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদের সম্মান করতে হয়? আমি আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতে হবে। মানে মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে, তা না হলে তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস? একে তো ভুল করেছিস, তার উপরে আবার মুখের উপরে কথাও বলছিস। তোর ডবল সাজা প্রাপ্য। আমি মাথা নিচু করে আছি, কারণ কলেজ আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসে কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর একটা কাগজ। যা, এটাকে খুলবি না। সোজা ওই যে জিন্স পরা একটা মেয়ে দেখছিস, তাকে গিয়ে এটা দিয়ে আসবে। আমার হাতে দিয়েই আমি কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। কিরে, কি হয়েছে, ডাকলি কেন? মেয়েটা পিছনে ফিরেই, একটা আপু আপনাকে কাগজটা দিতে বললো। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম, এমন সময় মেয়েটা আবার ডাক দিল। এই ছেলে, এদিকে আয়। কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো কলেজ তো আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। এই তো সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? আমি চুপ করে আছি। কি? লাভ লেটার? কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দিইনি, আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে দিতে বলল। মেয়েটা আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড়কে হাবলার মতো ঠায় দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বুঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিচ্ছে, এবার তোরা কি করবি কর। একটা ছেলে এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নিই না? ভাইয়া, বিশ্বাস করেন, আমি জানি না এতে কী লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বললো। এত কিছু আমি জানি না, কথা হচ্ছে তুই মাহি ম্যামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলেই ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরও কয়েকটা ছেলেও দৌড়ে এসে ছেলেটির সাথে তাল মিলিয়ে আমাকে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়ে যাচ্ছি। এই হয়েছে, থাম। যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসেই, শোন, এটা হচ্ছে তোর সাজা। আর তোর কোনো দোষ নাই, এটাও আমি জানি, কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে, সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথায় উঠে বসে। আমার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস কারো হয় নাই এই কলেজে। এই কলেজ কেন, থাক,
আর বেশি কিছু নাই বা বললাম, কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস না করিস, সেটার জন্য মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকেই এমন মেডিসিনটা দিই। যে মেয়েটা আমাকে কাগজটা দিছে সেই মেয়েটা মাহির কাছে আসে আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে আমি মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারল। যে আকাশ একবার ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকে মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন করে আর কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নেই। কারণ যেই মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা এই শহরের মাফিয়ার গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়ার লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। খুব ডেঞ্জারাস মেয়েটা, ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। হ্যাঁ, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া। এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি। কে পাওয়ারের কেমন অপব্যবহার করে সেটা দেখতে বের হয়েছি। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষে একটা ওয়াদা করে গিয়েছিলেন যে পড়ালেখা করে যেন মানুষের মতো মানুষ হই। সেই লক্ষ্য নিয়ে নতুন কলেজ এসেছি, পুরান কলেজ ফেলে। কারণ সেখানে আমার পড়ালেখা কোনোদিনও হতো না। কারণ পরিবেশটা অন্যরকম, সর্বদা দাঙ্গা ফাসাদ এসব নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি। কিন্তু শহরের মানুষগুলো যে একই রকম সেটা আর বুঝতে বাকি নেই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখনও আসেনি। সবাই আমার দিকে বাঁকা চোখে কেমন করে যেন দেখছে। কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বসলো। এই আকাশ, মন খারাপ করিও না, সবাই তোমার দিকে যেমন করেই তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখব। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসেছি। শুনলাম আজ মাহি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজালভাবে মেরেছেও। সে কে? সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক, বাবা যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাহিকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কারণ নাই। এই কলেজে কেন, পুরো শহরের কারণ নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢোকে পুরো গ্যাং নিয়ে। তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে গুনগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয়ে চুপ করে আছে। গুনগানই যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। আমি মনে মনে ভাবি, কি রে, কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? ধুর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় ভয়ে বেরিয়ে গেল। আমি আর সাজ্জাদ চুপচাপ বসে আছি। মাহি ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলেছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এইভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যারও ভয়ে চলে যায়। মাহির আবার হয়ে উঠল শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজের প্রিন্সিপালের সাথে এরকম আচরণ কিভাবে করতে পারলো? আমি মনে মনে ভাবি, না, আমারও সে আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। আমি চুপচাপ ক্লাসে বসে আছি। একটু পর মাহি আমার কাছে আসে। কিরে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর মাফিয়া সেটাকে দেখে নেব। কিরে, কথা বলছিস না কেন? আবার মাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি আমার মতো চুপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করিও না, বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখে বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ নাকি যে অর হয়ে ওকালতি করছিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সেই মেয়েটা। আরে মাহি ছাড় তো, বাদ দে।
যা, মার খেয়েছে, এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফ আমরাও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ আর ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারো ক্ষমতা নেই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে, প্রথম দিন এসে দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা মারা গেছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছু নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি, ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এসব চলে না। ফ্রেন্ড, তবে পুরোপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না তুই ছাড়া। আচ্ছা তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মিটাজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল, সে নাকি মাফিয়া টিমের লিডার। ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল। আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজই মাত্র এলাম, কিভাবে কি করব। বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পেটটা লাগিয়েছি। এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে বলে, ভাই একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে এসে কয়েকটা ছেলেকে বেধড়মভাবে মেরে, যেখানে নাসিমের ছোট ভাই ছিল, মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। আমি বললাম, ধুর, যত চাই এই সব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরও সেই দিকে ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাই কোরা ছেড়ে দেবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ক্রুকোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল, শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। আচ্ছা ভাই, আমি এখনই নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে, আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো, তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করতো। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তারপর কতটা হওয়া দরকার। আমি একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হাঁটতে বের হই। এমন সময় দেখে কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়া লিডার নাকি এই পথ ধরে যাবে। এখন কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমিও তাই আমজনতার মতো রাস্তার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়ল একটা গাড়ির মধ্যে একটা রোগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাহি আসবে দেখে সব গাড়িগুলো সাইড করে দিয়েছে। রোগীটার অবস্থা খুব খারাপ, এমার্জেন্সি হসপিটালে না গেলে হয়তো এখানে এসে দম ছেড়ে দেবে। এবার আর চুপ থাকতে পারলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয়ে না বলল। আমি বললাম কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার আমার রাগ উঠে গেল, কলার ধরে ওকে গাড়ি থেকে নামিয়ে নিজেই গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। কাউকে দেখার সময় নেই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছেতেই মাত্রই বের হলাম। এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলেরা, কে তোমরা? আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক, একদম বেশি বাড়াবাড়ি করবি না, সোজা শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আমি চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। মাহি আমাকে দেখেই, কি রে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছি? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটার অল্প সময় হলে হয়তো বা মরেই যেত, তাই তাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার? এই, তোরা ব্যাটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরো নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরোটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে
আমি ও মা গো বলে বাবা গো বলে চিৎকার করে উঠি। তারপর আবার হাতের ওপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যেন জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। আমি মাটিতে গড়াগড়ি করছি, কেউ আমার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। আজ 1 সপ্তাহ পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভো ভো করে ঘুরতে আরম্ভ করলো। পুরো হাসপাতালে ছেলেপেলে দিয়ে ভরে আছে, সবার মাথায় তো আগুন উঠে গেছে। আমার এই অবস্থা দেখে আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলে এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে যে আপনি ঠিক আছেন তো ভাই, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন তো। এক একজন পাগল হয়ে গেছে। আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তবুও তারা মানতেছে না। ডক্টর আমাকে 1 মাস বেড রেস্ট দিল। ছেলে পেলের জন্য হসপিটালের বাইরে কোনো মানুষ ঠিক মতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো একটা হোটেল বুক করলো, সেখানে থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসায় কেউ এসব কিচ্ছু জানে না, মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক বুঝিয়ে শুনিয়ে তাদের পাঠালাম। তবে কয়েকজন আমার সাথে রয়ে গেছে, নাসিম, ইয়াসিন। ওদেরকে হাজার মানা করলে ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিছে। কথা বলতেছে এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার। সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা করলো কি? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরে আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। মনে মনে বললাম, না, নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি, সেটা আর যেই হোক, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওইসব ছেলেপেলের জন্য আমি একাই এনাফ। ওদের শায়েস্তা করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজ হাতে শাস্তি দেব। না নাসির ভাই, কে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখিনি। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, যে বা যারা এই রূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে গেল। দুপুরে খাবার সময় হয়ে এসেছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। একটু রেস্ট করা দরকার, কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের করতে বললাম, ইয়াসিন বাদে। সবাই বের হয়ে গেল। শোন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলিনি, কারণ ওদেরকে আমি নিজ হাতে মারবো। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিম, যেটা শহরে আছে, ওই গ্যাংয়ের ছেলে পেলে। শোন, আর শহরের মাফিয়ার দায়িত্বে আছে হচ্ছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আসবি। ওরাই আমার সাথে এরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আসছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন। বিকালবেলা আপনার চোখ খোলার আগে ছেলে 2টা আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা আছে, সেখানকার পিছনে যে স্টোর রুমটা আছে ওখানে বেঁধে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায়। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। বিকেলবেলা চোখ খোলার আগে দেখি ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল 2টাকে তুলে নিয়ে স্টার রুমে ফেলে রেখে চলে আসছি। এই যে নেন মাল 2টার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয়নি তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুজে মেশিন নিয়ে গেছি। গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল 2টা একটু পাওয়ার দেখাইছে, যেই এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপের অভাব। কি আর করার ভাই, যখন বাংলা ভাষায় বোঝাইতে পারি নাই তখন মেশিন কপালে ঠেকে তুলে নিয়ে আসছি। যা, এবার ফ্রেশ হয়ে নে। এভাবে দিনগুলো কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা এখন স্টোরুমে বন্দি।
পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলেছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায়নি ওই দুইটাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এবার সবকটার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মাল দুইটাকে বন্দি করে রেখেছি ইয়াসিন। আর ইয়াসিনকে আমি আগে বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কোরবানির গরু ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভেতরে গেলাম। গিয়ে দেখি মাল দুইটা আগে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখে একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখন এত সহজে মরে নাকি কুত্তার বাচ্চা? বলে বুকের মধ্যে সচরে দিলাম লাথি মেরে। আমি বললে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? হ্যাঁ, আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি জানতি তাহলে এক্ষুনি দম আটকে মারা যেতি। ইয়াসিন, সেলাই রেঞ্জ আর কাটার নিয়ে আয়। ইয়াসিন এসে সেলাই রেঞ্জ আর কাটারটা দিয়ে গেল। রেঞ্জ হাতে নিয়ে দুজনে পাওয়ার অবর সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে হাড্ডিটা মট করে ভেঙে গেছে, সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুজনেই ওমাকে বলে চিৎকার করে উঠল। এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে দিলাম বাড়ি। দুজনেই সারের মতো চিৎকার চেঁচামেচি করছে আর হাত জোর করে মিনতি করছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? বিশ্বাস করো, তুমি কে বা কি করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে তাই তোমার সাথে এই রূপ করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের কোনো ক্ষমা নেই। তারপর আমি কাটারটা হাতে নেই। তার আগে ছেলে দুইটার মুখের মধ্যে কাগজ গুঁজে দিই যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে লাগলাম। চিরচির করে রক্ত পড়ছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প সময় পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দিই, হয়তো তোদের মরার জন্য আসান হবে। ছেলে দুইটার কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলেই ছেলে দুইটার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে আর সাথে সাথে দম আটকে মারা যায়। আমি ইয়াসিনকে ডেকে বললাম এই বডি দুইটাকে সিটি রোডে টাঙিয়ে রেখে আসতে, যাতে করে মানুষজন ওদেরকে দেখে। পুরো শহর তো হাহাকার লেগে গেছে। মাহবিয়া ছেলেদের এরকম বেধরম অবস্থা কে করলো? কার এত বড় বুকের পাটা? নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল হয়ে গেছে। মাহির তো পুরো মাথা খারাপ। যে করে হোক এই দুজনের হত্যাকারীকে খুঁজে বের করবেই। অন্যদিকে আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি। আমার মনে হচ্ছে কিচ্ছুই যেন হয়নি। পরদিন আমি কলেজে যাই। আসিফ আর নাফিসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। কি রে আকাশ, এতদিন কোথায় ছিলি? আর একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুইটাকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিছে। হ্যাঁ, আমি একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা, ওই কথাগুলো কানাঘোষা করতেছে। চল, ক্লাসের সময় এসেছে, ক্লাসের দিকে যাই। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো। স্যারের অনুমতির কোনো প্রয়োজন নেই, কারণ মাহির কথা একবার যখন বলেছে সবাই তখন চুপ। নাফিসা তো ভয় শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মাহির কাছে গেলাম। মাহি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? দেখিস ওরা যা বললো যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সে দুজনকে কারাচারি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথা জবাব দিতে আমি ইচ্ছুক নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত পা ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মেটেনি? এই ছেলে বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হলে জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। আমি চুপ করেই আছি। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপরে নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা। আবার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় গেলাম। এভাবে আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজ আসলে মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে। হ্যাঁ বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম।
শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে এসে থাকবি। হঠাৎ মাহির নাম্বারে একটা ফোন আসে। যে ছেলে দুইটাকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কী বলছে কিছু শুনতে পারছি না, শুধু মাহির কথাই শুনছি। ওকে, যে করেই হোক আটকে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে, খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবা। আচ্ছা মাহি ফোন রেখে দিয়ে, বেটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা এবার বুঝাবো। আজ রাতেই তোর খেল খতম। মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আজ রাতে ইয়াসিন করে কিছু একটা করবে। এই, এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম তবুও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে আমার। আমি নিজে চালিয়ে নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর না দেওয়া হয় সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতে দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই, আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানে আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে আমার কাছে চলে আসলো। শোন, তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই, সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোন মানুষটা আমার গায়ে হাত দেবে এমন মানুষ এখনো পয়দা হয় নাই? হ্যাঁ, তোর কিছু করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতে কিছু একটা করবে। আর আজ রাতে আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেকে। আকাশ মাহমুদ কি আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদেরকে খবর দেয়। গাড়ি করে শুধু আমার ছেলেপেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000-3 ছেলে আসে। সবার কোমরে আর্মস। কেউ কেউ আবার অমনিও আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যা আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নেবে। তারপর সমস্ত ছেলেপেলেকে শহরের আড্ডা একত্রিত করে কে কোথায় থাকবে সেটা বলে দেই। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে সব জায়গায় আমার ছেলেপেলেগুলো ফিট হয়ে আছে। আমি শুধু অর্ডার করব, আর সাথে সাথে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরের যত তাদের লোক আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের মেম্বারদের যারা হত্যা করেছে তাদের আজ মৃত্যুর চৌকার অবধি পৌঁছে দেবে। শহরে প্রায় কয়েক শতাধিক লোক আছে। সবাই একজোট হয়ে রাতের বেলায় আস্থার ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারাও সাথী ছিল সবকটার নাম বের করে ওদেরকে মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে সে নিজেরাই আটকে পড়বে, এই ধারণা কারণেই। বিকেল পেরিয়ে পেরিয়ে মাগরিব হয়ে আসে। আমার লোকজন সবাই যে যার জায়গা মতো ফিট হয়ে আছে। আর আমি বলে দিই ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার ক্রুরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাটি, বড় বড় রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাইয়ের মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে যায় ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে যায় সবকটার মাথার খুলি ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে লাশ হয়ে পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আমার ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটছে। এবার ইয়াসিনের সাথে ওর দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলেপেলে আরও এক জায়গায় এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতখানিক মাফিয়ার ক্রুকে মেরে জায়গার মধ্যে তুলোধুনো বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে একজনের সাথে কখনো পেরে ওঠা সম্ভব নয়। মাফিয়ার লোকেরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাইয়ের মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকে তেমন চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোর একটা লাথি মারে আর কুত্তার বাচ্চা বলে গালি দেয়, যে আমার ছেলেপেলের গায়ে হাত দিস, তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করব। এই সব কাটাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাইয়ের মাহি গাড়িতে উঠতে যাবে, এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলেপেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো পাকাপাকাবি শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা এত বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার।
আমার ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর ওরা ধরা গুলি ছুটতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার শতাধিক লোক মারা যায়। এমন সময় আমি সামনের দিকে এগিয়ে যাই। নাসির ভাইয়ের মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে গোলা বর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। কয়েকশো মাফিয়ার লোক শুধু এখন জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করেছে। আমি অনেক আগে লক্ষ্য করছি এখানে নাসির ভাই আছে, তাই আমি তার দিকে এগিয়ে যাই। কোত্থেকে যেন এক ফোঁটা আলোক রশ্মি এসে আমার মুখের উপর পড়ে। মাহি তো আমাকে দেখে তাজ্জব বনে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার ছেলেপেলেরও তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানে মেরে ফেলবে বলে। নাসির ভাই দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন, বিশ্বাস করেন আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলেপেলে ছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার লোকেরা সব হা হয়ে তার লিডারের দিকে তাকিয়ে আছে যে কি করছে ওদের লিডার, আর কেই ভাই লোকটা। মাহি তো রীতিমতো একটার পর একটা অবাক হচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন? কি পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না, আপনি আগে বলেন আমায় মাফ করে দিয়েছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে কোনো রাগ নেই আমার, যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। ওঠেন আবার। নাসির ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রোরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করেই ওদের হুদিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মাহির কাছে যায় আর ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, মাহি চুপ করে আছে। আজ যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ারে নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ যে পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই, তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসেছিস। সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারিদিকে তাকে এক ডাকে দিয়েছে, হাজার হাজার মাফিয়ার ছেলেপেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নাই, কিন্তু তোদের এত পার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এক্ষুনি মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আমি সবার উদ্দেশ্যে বললাম, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নেব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে ওই দিনে মেরে মাটি চাপা দিয়ে দিতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দেব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আমাকে এক নামে চেনে গেছে, কিং অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলা হয়েছে সবাইকে আমার ছেলেপেলেরা গুম করে ফেলেছে। একদিন পর আমি আবার আগের মতো করে ক্লাস করতে যাই। পুরো কলেজ যেন আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। আমি কে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাব এমন সময় 1 ইয়ার সিনিয়র একটা মেয়ে আমার কাছে আসে আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। হঠাৎ করে কোত্থেকে যেন মাহি এসে ঠাস করে থাপ্পড় মারে মেয়েটাকে। আমি তো হা হয়ে তাকিয়ে আছি মাহির দিকে। মেয়েটা থাপ্পড় খেয়ে মাহির ভয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই, কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? আমি মনে মনে ভাবলাম, কালকের পর থেকে মাহির কথা বলার ধরনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব কেন? আর আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করব না করব সেটা কি তুমি ঠিক করবে? এখন দুজনকে তুমি করে বলি। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মাহি আমার হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আমি তো পুরো হা হয়ে আছি মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস নাই আমার। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি শরমিন্দা, কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক
কোণে জায়গা হয়ে গেছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি, দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না। কারণ তোমার মধ্যে মানুষত্বের কোনো ছিটে ফোটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কীরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনোদিনও ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবা না আমাকে একদম। গেলাম আমি বলে আমি সেখান থেকে উঠে চলে আসি। এই আকাশ, শোনো প্লিজ। কে শুনে কার কথা? আমি তো চলে আসলাম, আর মাহি মনে মনে ভাবছে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হ্যাঁ, হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়েই আমি দম নিব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিংকে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতে হবে। অন্যদিকে আমি তো মাহিকে প্রথম দেখাতে আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজও করে। না হয় তোমাকে কখনো ফিরিয়ে দিতাম না। আর আমি না, তোমাকে কেউ ফিরিয়ে দেবে না। কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ফিরিয়ে দেবে সে নেহাত বোকামি করবে। তারপর আমি বাসায় চলে যাই। একটু পর বাড়ির মালিক এসে ভাড়া ফ্রি করে দেয়, কারণ আমাকে চেনে না। এই শহরে এমন কোনো লোক নেই, অন্তত না চিনলেও আমার নাম সবার ধারে কাছে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেই, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেই, তাই আসিফের কী হয়েছে জানার জন্য। দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর ওই মাহির মতোই রূপ মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতে হতো তাহলে অনেক আগেই দেখাতাম। আমার কাছে এইসবের থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরও কত কি ভেবে নিয়েছি। তো চল কোত্থেকে ঘুরে আসি। আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হই। একটা পার্কে বসে আছি তিনজনে। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়ল। একটা ছেলেকে কয়েকজন মিলে খুব মারছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝে উঠতে পারছি না। ছেলেটাকে বাঁচাতে যাব নাকি এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানো প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত ভেজাল করিস না। তারপর আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমরা ছেলেটাকে এভাবে মারছো কেন? ছেলেগুলো থেকে একজন বলল, এই তোর কেন লাগে রে? এখানে এত মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না, তুই কেন প্যাঁ প্যাঁ করতেছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন বের করে আমার কপালে ধরে। এই বেশি জবান এসে গেছে মনে হয়, সোজা বাংলা কানে যায় না। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা অনেক পুরনো। আকাশ মাহমুদ এইসব এক যুগ আগেই ছেড়ে দিছে। আমার নাম শুনতে ছেলেটার সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি 2-3 জন যারা আছে ওরা সবাই তো অবাক। কি রে, ওর কি হইলো? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকি ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসে আর আমাকে বলে ক্ষমা করে দিতে। তারা বলে ভুল করে ফেলেছে। আমার নাম শুনেই এবার সবাই আমার পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গেছা, যাকে সবাই মিলে এতক্ষণ ধরে মারলি। তারপর ছেলেগুলো ওর কাছে ক্ষমা চেয়ে সবাই সেখান থেকে চলে গেল। বাহ আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যে রূপটা ভেবেছিলাম তার থেকে পুরাই ভিন্ন তুই। আসলেই দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথাই বলতে ভুলে গেছি। মাহি আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে? শোন আকাশ, ওই মেয়ের সাথে এইসবে একদম জড়াবি না। ওই মেয়ে আস্ত একটা ডাইনি। আরে পাগল নাকি? ওর সাথে আমি এইসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দরী রে। তাহলে তুই গিয়ে ওর গলায় ঝুলে পড় না। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করেই, হ্যাঁ কিরে? ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে
আলিবাবা তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবলে করে নেবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটি টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কাজে কর্মে নিযুক্তও হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। কারে তো বড় সাহস আমার দেশের উপর নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। সাথে সাথে আন্ডারওয়ার্ল্ডের ডন ইয়াসরিফকে ফোন দেই। हाँ आकाश भाई बोलो, कैसे याद किया मुझे? ভাই, স্মরণ সর্বদাই করি, কিন্তু কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। ओ कोई बात नहीं, तो बोलो मुझे क्यों याद किया? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নজরে নাকি আমার দেশের উপরে। ওকে বোঝান, না হয় ও আমার দেশের উপরে যদি কুনজর দেয়, ওর মস্তিষ্ক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। आकाश भाई, वो कमीना हमसे भी बंधन टूट लिया। उसका अब हमसे कोई दास्ता नहीं है। लेकिन आकाश भाई, हम तुम्हारे साथ हैं। वो कमीने का नज़र तुम्हारे देश पे पड़ने नहीं दूंगा। जो भी मदद चाहिए मुझे बताना। আচ্ছা ভাই। তারপর কথা বলে ফোন রেখে দিই, কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না। শুধু একটা জিনিসের মাথায় ঘুরতেছে, ওর যে দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আমি একটা প্ল্যান বানাই কিভাবে ওদেরকে ধরবো। পরদিন সকাল উঠে রীতিমতো কলেজে যাই। নাফিসা, আসিফ ওরা আগে এসে পড়েছে। এমন সময় হঠাৎ করে কোত্থেকে যেন মাহি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমার তো মাথায় রক্ত উঠে যায়। আমি মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিই। মাহি তো বেকুবের মতো হা হয়ে আছে আমার থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফ চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ভাবলো যে আমি এটা কী করলাম। এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আসিস আমায় জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা। তোর মতো মেয়েকে ভালোবাসতে যাবে কে? সামন থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলেই সোজা সব দাঁতগুলো ফেলে দেবো। তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে করো, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমাতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার। এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো, বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে যাই। মাহি তো সেখানে থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়েই থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয়ে ভয়ে রিসিভ করে। কাজ কত দূর এগিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে, বেটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাদেরকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এসব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন করে দেয় আমি কি জবাব দেব? তোমার উপরে ভরসা করাই আমার বোকামি হয়েছে। বস প্লিজ আর কয়টা দিন সময় দিন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের করে এনে ওর অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আর মাত্র 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজ ইস্তেজাম দেব। তার আগেই যা করার করো, না হয়তো তুমি জীবনের তরে প্রাণ হারাবে। না না স্যার, এর আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মাহির তো মাথায় কাজ করছে না। এদিকে আমি গিয়ে বসে আছি। একটু পর স্যার ক্লাসে এসে লেকচার শুরু করে। আমি লক্ষ্য করি আমার ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় ফোনটা পিক করতে পারছি না। চুপচাপ বসে আছি। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর পকেট থেকে ফোনটা বের করে দেখি ইয়াসিন ফোন দিয়েছিল। একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখি, ভাই, ওরা ৭০ জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যাদের মধ্যে ১৭ জন মেয়ে আর বাকি ৫৩ জন ছেলে। তারা শহরের আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। আমি ইয়াসিনকে ফোন দিই, দিয়ে বলি, ইয়াসিন এখন একটা জায়গায় ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আমি আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যাই। জায়গা মতো অপেক্ষা করছি। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। ওর দ্বারায় বাকি আরও ২-১জনকে যদি ধরতে পারি। হ্যাঁ, গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবে ওকে। আর এই পুরো ঘটনার টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবা দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আমি নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলি।
সমস্যা নেই, স্লিপগুলো রেডি আছে, লাগলে খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পাও দিতে পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা। তারপর বাসায় চলে যাই। রাতের বেলা ইয়াসিন ৭০ জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলে বাকি সতীর্থের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খোলে না। তারপর ইয়াসিন আমাকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতে রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আমি 30 মিনিটের মধ্যে সেখানে চলে যাই। ভাই সব রেডি। শুরু থেকে ভালোই ভালোই বলি বাকিদের নাম বলতে, কিন্তু বলে না। সে বলে, তোরা যাই করিস না কেন আমার মুখ থেকে কোনো কিছু বের করতে পারবি না। এত টর্চার করে নাম বের করতে পারলো না, ধরে নিয়ে আর পারবি না, মারতে মারতে মেরে ফেললেও না। আমি তখন বললাম, এখনই কি টর্চার করেছি? সবই তো মাত্র শুরু। ইয়াসিন গরম পানি নিয়ে আয়, আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়ো বাটিটা নিয়ে আমার সামনে রাখে। আমি শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেলি আর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দিই। ইয়াসিনের সাথে আরও একজন মিলে ও শরীর থেকে কাপড় খুলে নিয়ে মুখের মধ্যে কাপড় গুঁজে দেয়। আমি গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ও শরীরে ঢেলে দেই। গরম পানি ঢালার সাথে সাথে সে সাপের মতো মুচড়ি আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা অজরে চেঁচাচ্ছে, কিন্তু গলাতে আওয়াজ বেরোচ্ছে না। আমি সোজা মরিচের গুঁড়োগুলো ও শরীরের মধ্যে ঢেলে দিই। ছেলেটা সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড় সরিয়ে দিতে। সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড় সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতি সুরে বলতে থাকে, পানি? হাতের পাশে থাকা পানির বোতলটা ওর দিকে এগিয়ে দিই। সে ডকডক করে 2 লিটার পানি শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝে গেছিস আমি এখন কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না, 2-1 ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনের পরিচয়। কারণ বস আমাদের একজনকে এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারো পূর্বের পরিচয় নাই। আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস। ভালো ভালো নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাব। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি 2-1 চিনি। ইয়াসিন গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। ইয়াসিন একটু পরে সুই নিয়ে আসে। আমি সেই সুই নিয়ে ছেলেটার রগের মধ্যে ঢোকাতে থাকি। ছেলেটা ব্যথার তাড়নায় চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন আমি আর কারো নাম জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও এই কথাই বলবো। আমার কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে। আচ্ছা বাকি 2 জনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে। এর আগে মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন ওর ফোন কোথায় রে? ভাই ফোন শব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিটে এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে যে 2 জনকে চেনে তাদের পিক দেখায়। আমি একজনকে চিনি না, কিন্তু 2 জনকে দেখেই তো আমার মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। এটা কি করে সম্ভব? এই তুই সত্যি বলছিস তো? তোদের টিমের মধ্যেও একজন? হ্যাঁ, সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে দেশে এনেছে কে? কেউ আনেননি, তবে বলেছে আমাদের একজন লিডার এ দেশে বহুকাল আগে থেকে বসবাস করে, সে সমস্ত কিছুর দেখভাল করবে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আমি তো দ্বিতীয়বারের মতো শক খাই। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন থেকে আসছে মানে? আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়াসিন ওকে এখানে এভাবে ফেলে রাখ, আর ছবির ওকে তুলে নিয়ে আয়, আর বাকি যে আছে তাকে আমার উপর ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম কিভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এঁটেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলেছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যে ছবিটা দেখলাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে তার উত্তর হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরদিন যথাসময়ে কলেজে চলে গেলাম। কে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাকি এখন আসেনি। ওয়েট করছি, একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো, আমি জানি তুমি কি বলবে, যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে মাহি,
গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দেবে। হ্যাঁ, দিব তো। আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমার ভালোবাসার মতো একটা সুযোগ দেবে? হ্যাঁ, দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বায়না করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ, করবো তো তোমার সব বায়না পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। মাহি আমার কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আমার কাঠটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুসকলা মামা তার স্টকটা ওপেন করেন। এই আকাশ, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো। তারপর আমি ফুচকা অর্ডার করলাম। এই, কি রে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না। আর এসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। আমি মাহিকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছে করছে না ওর মতো চলনো মেয়েকে নিজেতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলি। মাহি তো আপন মনে ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যি তোমায় আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নাই। আজ এই এত খারাপ লাগছে, যেই দিন তোমায় আমি নিজ হাতে মারবো, সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। আমি মনে মনে ভাবি, মাহি তুমি যদি সত্যিকারের অর্থে আমায় ভালোবাসতে, ওপরওয়ালা সাক্ষী, তোমার হাতে আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী, তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহাত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবেই। সেদিন অনেক সময় ধরে পার্কে সময় কাটাই দুজনে একসাথে। পরে আসার সময় দুজনে নাম্বার আদান প্রদান করে নেই। আমি বাসায় এসে ব্যাগটা টেবিলের উপরে রেখে বিছানায় সরিয়ে লেগিয়ে দিই। এমন সময় ইয়াসিন ফোন দেয়। ভাই, জাসুস ওইটাকেও তুলে নিয়ে এসেছি। দুইটাকে একসাথে বন্দি কর। প্রথমে ভালো ভালো জিজ্ঞাসা কর, যদি উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেরূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামগঞ্জে আমাদের মাফিয়া যত ক্রু আছে সবাইকে অ্যালার্ট হতে বল, যে কোনো সময় যদি ডাক দিই সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালোই ভালো জাসুস থেকে উত্তর চায়। সে প্রথমে না করে, পরে গতকাল যেই জাসুসটাকে আটক করেছে তার সামনে আনে আর বলে, দেখ, একবার যদি ভালোই ভালোই মুখ না খুলিস তাহলে তোদের হালে এমনটা করব। সে ভয়ে সব কিছু তারা স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছু ইয়াসিনকে খুলে বলে। এদিকে আমি না খেয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহি ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমোচ্ছি। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীর এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। এই, কি বললা তুমি? এখনো খাও নাই মানে কি? যাও, এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি তো, এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো, আর বলছো রাগ করতে না? আচ্ছা যাচ্ছি। আমি ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর বাইরে থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেই। খেয়ে দিয়ে বিকেলবেলা জাসুস দুইটাকে যেখানে রেখেছে সেখানে যাই। ভাই, জাসুসটা ভয়ে সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও বহু মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নেই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কটাকে আটক কর, দেখবি সব খবর পেয়ে যাবি। আমি আশরিফ ভাইকে ফোন দিই। আকাশ ভাই, হ্যাঁ বলো। ভাই, আপনাকে বলেছিলাম না ওই আলী বাবাকে বোঝানোর জন্য? आकाश भाई, वो कमीना मेरे बात मानने के लिए तैयार नहीं है। वो कमीना खुद को बहुत बड़ा डॉन समझने लगा है। ভাই আপনি বলেন এখন ওই শয়তানটাকে কি করব? करना क्या, लातों के भूत बातों में नहीं मानती। कमीने को सबक सिखाना पड़ेगा। এবার ওই আলী বাবা দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। এদিকে মাহি ফোন করে তার বসকে বলে, বস, আমি বলছিলাম না আর কিছুটা সময় দেন, বেটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন বেটাকে লাইনে নিয়ে এসেছি। গুড প্লে, চালিয়ে যাও, সময় মতো খেল খাদাম করে দিবা। আর মাহি, আমাদের কিছু জানুসের কোনো খবর এই পাচ্ছি না। প্রায় 10-12 জন জানুসের একই অবস্থা। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি। কি হয়েছে?
আমি আসার সময় ইয়াসিনকে বলে আসি জাসুস দুইটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুইটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবে আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিমের 70 জন জাসুস সব কয়টাকে আটক করে, তারপর একে একে সব করার কাম তামাম করে ফেলে। অন্যদিকে মাহির আর আমার সম্পর্ক যেন দিন দিন গভীর হচ্ছে, তবে দুজনের সবটা উপর থেকে প্রকাশ করা, ভেতরে চলছে অন্য কিছু। তবে মাহি কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়ছে। আমার ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে যে তার সাথে সব কি হচ্ছে। এসে সে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে নিজেই সত্যিকার অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়ছে। কারণ আমি তার সর্বদা কেয়ার করি, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করি। একদিন আমি আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছি। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলের সাথে নাকি তাদের পুরাতন শত্রুতা আছে। দেখি মাহি, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলেই কিছু ছেলেপেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টো মারকে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে দা বের করে মাহিকে কোপানোর জন্য যেই না কোপ দেবে, মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আমি দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারি। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আমার দিকে একত্রে এগিয়ে আসে। আমার পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, যেটা হাতে নিয়ে একটাকে মারতে থাকি, কারো হাতে কারো পেটে। সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি, কান্না করছো কেন? আমি তো আছি নাকি? আমি থাকতে তোমার গায়ে হাত দেবে এমন বুকের পাটাকার হয়েছে যে আমার কলিজের গায়ে হাত দেবে? এদিকে পুরো কলেজ হা হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে, আমাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আমার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করে যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আমি কেমন, কাকে সে ধোঁকা দিতে যাচ্ছে। যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো সে তাকেই। সে আজ বুঝে গেছে আমার বুকেতে শেষ ঠিকানা। সে মনে মনে ভাবে আমি আকাশকে ধোঁকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না এই শহরে। দুজন মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আমি মাহিকে শান্ত করাতে ব্যস্ত। তারপর মাহিকে কোনোরকম শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে যাই। মাহি যেন পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আমাকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আমি কয়েকদিন লক্ষ্য করেছি মাহি কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি যে সময়টা ওর সাথে থাকি সব সময় আমার সাথে ছায়ের মতোই লেগে থাকে, আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করছে, কিন্তু ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে যে সে আমাকে ধোঁকা দিতে চায় না? বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। কি সমস্যা মাহি? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোনে রিসিভ করছো না কেন? বস, একটু সমস্যায় ছিলাম, আকাশ আমার সাথে ছিল তাই ফোন রিসিভ করিনি। ও, শুনি হাতে আর সময় বেশি নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব, আমি তখনই তুমি আকাশের ফুসলিয়ে ফাসলিয়ে আমার টেক্সট করার ঠিকানার মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওদিক হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। মাহি কী করবে কিছুই মাথায় কাজ করছে না। সে এমন মিশনে যোগ দিয়েছে কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দেবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা ভালোভাবে করতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে তার ভালোবাসা, একদিকে জন্মদাত্রী মা, কাকে রেখে কাকে বাঁচাবে সে? মনের মধ্যে পাথর রেখে বলে, না না বস, মিস হবে না, আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসবো। বলে বস ফোন কেটে দেয়। মাহি মাটিতে বসে কান্না করে দেয়, আর কান্না করতে করতে বলে, আকাশ বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ছেড়ে থাকবো কি করে আমি? বলে আরও কান্নার মাত্রা বাড়িয়ে দেয়। এদিকে আমি সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্র করার সিদ্ধান্ত নেই। অন্যদিকে আলী বাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে, তারপর বাংলাদেশটাকে সে নিজের দখলে নিয়ে নেবে, আর সে দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনো জানে না তার জন্য কাল অপেক্ষা করছে, তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবারও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিট করে রাখতে, যে আগামীকালকে বাংলাদেশে সে আসবে। এদিকে আমি মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্রে করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, যে আমাদের দেশে আজ বাদে কাল অন্যরা চিনে আনার চেষ্টা করবে,
তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? পিছু হটে যাবে? সকলে একত্রে বলে ওঠে, ভাই আমরা কখনোই পিছু হাঁটবো না, যত কিছু হোক না কেন। বাহিরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো সকলে। ওই আলী বাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে বাংলার মাটিতে পুঁতে রাখবো। সবার সাথে কথা বলে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে মাহিকে ফোন দিচ্ছি, কিন্তু সে ফোন রিসিভ করছে না। আমি অনেকবার ফোন দেই, তবুও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই ফোন দেয়। কলিজা সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছে, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকেলে দেখা করব। আচ্ছা। তারপরে আমি খেয়ে একটু বিশ্রাম নেই। বিকেলবেলায় মাহি ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। খলিজা, আর মাত্র 5 মিনিট দাঁড়াও, আসতেছি। 5 মিনিটের মধ্যেই মাহির বাসার সামনে আমি চলে যাই। তারপর দুজন মিলে ঘুরতে বের হই। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছি, উপরে আবার পার্ক। দুজনে বসে বসে কথা বলছি। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি আমার সাথে খেলা করবা? মনা কোথায় যেন চলে গেছে। মাহির বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। আকাশ তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করতেছে। আমি দৌড় থেকে হা হয়ে দেখছি। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কি কিউট লাগতেছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমার ভালোবাসতো কখনো ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। হঠাৎ আমি লক্ষ্য করলাম মাহির ব্যাগে থাকা ফোনটা বাজছে। আমি প্রথমে চিন্তা করি মাহিকে ডাক দেব কিনা। পরে আবার ভাবলাম না থাক, মেয়েটা খেলতেছে খেলুক। ফোনটা লাগাতার বেজে যাচ্ছে। ভাবলাম ফোনটা রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম কে ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বার। এটা দেখে তো আমি 1000 ভোল্টের একটা ঝাটকা খেলাম। আবার একটু পরে একটা মেসেজ আসলো বসের নাম্বার থেকে। কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে সেই বাড়িটাই আসো, সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে। আর বস আরো কয়টা টিম দেশে পাঠিয়েছেন, বড় বড়, যাতে বাড়ির বা সুপার শপ আছে সব জায়গায় মাইন্ড ফিট করে রাখবে। ওরা পুরো শহর মিনিটেই তামা হয়ে যাবে। এমনিতে আমি একটা ঝটকার মধ্যে আছি, তার উপরে এমন মেসেজ দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। আমি ভাবতেছি এখন কিভাবে কি করব। এখন তো সব জেনে গেছি, মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেলি। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। এই যে এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাইনি, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি করেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আমার পাশে বসে। কলিজা আমার না কেন জানি খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। আমি মনে মনে বলি, নিজেই তো প্রতারণা করতেছো, থেকে বা হারিয়ে যাওয়া কি বা আসবে যাবে। কেন তোমার এমন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। মাহির দিকে হাত বাড়িয়ে দেই। মাহি আমার হাতটা ধরে ওর বুকের উপর রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমার সত্যি ভালোবাসা, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। বলতে বলতে কান্না করে দেয়। মাহির কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আমাকে বারবার ভাবতে বাধ্য করছে। আমি যখন মাহির বুকে হাত দিই তখনই বুঝতে পারি মাহি কোনো না কোনোভাবে আমাকে সত্যি ভালোবাসে। কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে যে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে দেখা যাবে। আমি মাহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরি। বেশ কিছু সময় মাহি আমার বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আমি মাহিকে অনেক কষ্টে শান্ত করি। তারপর দুজনে সেখান থেকে উঠে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাই। আগে মাহিকে বাসায় পৌঁছে দিই, তারপর আমি বাসার দিকে ফিরি। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিক্সা থেকে আর আমাকে বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আমি আর পাল্টা প্রশ্ন করি না যে কোথায় যাবে। আমি তো জেনেই গেছি মাহি আমাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, যাব। মাহি বাসায় না গিয়ে সোজা রিক্সা নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা সেখানে চলে যায়। সেখানে ইয়াসিন আর অনেক ক্রু মেম্বাররা আছে। ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে। ইয়াসিন তো কোনো মতে রাজি না যে আমি একা যাব। তার কথা হচ্ছে সেও যাবে সাথে। ইয়াসিন, সমস্যা নেই, আমি তো আর একা যাব না,
আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরে বড় বড় যত সব বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আমার কথা মতো ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠায়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আমি বাসায় চলে আসব, তার আগে নাসির ভাইকে ফোন দেই, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বাসায় যাওয়ার আগে এক পাক নাসির ভাইয়ের বাসায় যাই, কিন্তু নাসির ভাই বাসায় নাকি নেই। আমি বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নাস্তা করে মাহির সাথে কথা বলে আবারও বাসায় এসে পড়ি। মাগরিবের পর 7টার দিকে মাহি ফোন দেয়, আমাকে রেডি হয়ে বাসার সামনে আসতে বলে। আমি 7টা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গুঁজে নেই। ইয়াসিনকে ইনফর্ম করে আমি বের হচ্ছি। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মাহি বাসার সামনে অপেক্ষা করছে। আমি গাড়ি দিয়ে রওনা হয়েছি, কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখের কোণ বেয়ে পানি পড়তে আরম্ভ করেছে। সে চোখের পানি মুছে নেয়। একটু পর আমি যাই। কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। আমি মাহির দিকে নজর পড়তেই আমার চোখে ফেরাতে পারছি না। একদম হুড়পড়ির মতো লাগছে মাহিকে। আমি মাহির দিকে এক নজরে চেয়ে আছি। আকাশ, হয়েছে, চলো। মাহির কথায় আমার হুঁশ ফিরে আসে। ওহ, চলো। এই ওয়েট ওয়েট, একটা কাজ বাকি। বলেই মাহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে আমার থেকে মাপ চেয়ে নেয়। কলিজা, আমায় মাফ করে দিও। তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? মাহি চোখের পানি মুছে নেয় আমার না দেখার আগেই। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, চলো। মাহি আমাকে নিয়ে তার বসের ঠিকানা মতো চলে যায়। আমি বাসা যাওয়ার পর দেখি কেউ নেই, পুরো বাসা ফাঁকা। কিন্তু একটু পরে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলী বাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50-60 জন হবে ছেলে। মাহি সুন্দর করে সাইড হয়ে যায়। আমি এতজনের সাথে কখনো পেরে উঠবো না। এমন সময় আলী বাবা আসে। আলী বাবা বাংলাদেশে চলে আসছে। মাহি আলী বাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখনো সময় আছে, ভালোই ভালোই আমাদের দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দেব তোর। আলী বাবা বাংলাও পারে। তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব, সেটা ভাবলি কি করে? এই তোর খুব দিমাগ, হ্যাঁ? এই তোরা চেয়ে চেয়ে কি দেখতেছিস? যা ওর কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে ওর। আমার সামনে বড় গলায় কথা বলে। ছেলে পেলেগুলো আমার দিকে এগিয়ে এসে মারার জন্য। আমি ছেলেগুলোকে একাই মারতে শুরু করি। 10-12 জনকে আমি কিছু সময়ের মধ্যে মাটিতে শুয়ে দেই। এবার আরও কিছু ছেলে পেলে এগিয়ে আসে আমাকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তলোয়ার। আমি পকেট থেকে সিজার ব্লেডটা বের করি আর একে একে ওই সবগুলোকে মেরে মাটিতে ফেলে দেই। এমন সময় কি একজন এসে আমার মাথায় সজোরে বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আমি পেছন ফিরে যখন দেখি মানুষটাকে, আমার চোখে বড় হয়ে যায় আর ধাপ করে মাটিতে পড়ে যাই। পিছন ফিরে দেখি নাসির ভাই, যাকে আমি অন্ধের মতো ভরসা করতাম। সেই নাসির ভাই আমার সাথে। আমি যেন বিশ্বাস করতে পারছি না। আমার মাথার পিছনের সাইড থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তাও আমি হার মানব না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারি। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলী বাবার লোকের এসে আমাকে ধরে ফেলে। এমনভাবে ধরেছে আমি নড়তে চড়তেও পারছি না। আলী বাবা এসে আমার ধুতনির মধ্যে হাত দিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরের ডন মনে করিস? ভালোই ভালোই বলছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলী বাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আমার দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে আলী বাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। ওই আলিবাবা না, ওকে তুমি নয় আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস, সে আমায় লাথি মারে। তারপর আমার দিকে পিস্তল তাক করে জেনে শ্যুট করবে। মাহি দৌড়ে আমার সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিনের পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আমি সিগন্যাল দেব, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনও সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পেছনে যায়। পেছনে যাওয়ার সাথে সাথেই আলীবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর ওপর হামলা শুরু করে। কিন্তু মাফিয়ারা তো হাজার ক্রুর সামনে আলীবাবারই অল্প সংখ্যক লোক
মশামাছি থেকেও ছোট্ট একটা প্রাণী। মাফিয়ার ক্রোরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে সাথে আলিবাবা ও নাসির ভাইকেও। আমার মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। আমি শক্তি পাচ্ছি না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে এসে আমাকে ধরে। ভাই, আপনার কি হয়েছে? আমার কিছু হয়নি, মাহিকে দেখ। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আমি পায়ের থেকে জুতো খুলে আলিবাবার গালে কষু কয়েকটা লাগাই, নাসির ভাইকেও কয়েকটা দেই। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহরটা তামা হয়ে যাবে, তোরা শুধু দেখতেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চার চাইতেও ছোট। সেই স্বপ্ন নিজের ভেতরেই রেখে দে। আমি ছেলে পেলেকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আমি ঠিক করে কথা বলতে পারছি না, কথা বলতে বলতে ঢলে পড়ে যাচ্ছি। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে না যেতে পারে। সব কয়টাকে মেরে পাশের কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। সাথে ওই দুমুখী সাপ নাসির, ওকে পুঁতে দেবি। বলতে না বলতে আমি নিচে পড়ে যাই। ছেলে পেলেগুলো আমাকে ধরে হসপিটালে নিয়ে যায়। একদিন পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকি। মাহি, মাহি, মাহি কোথায় তুমি? ইয়াসিন আমাকে শান্ত করে। ভাই, ভাই ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি আমার মাহিকে দেখব। আল্লাহ, এখন কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়ে দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে ওর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখনও জ্ঞান ফেরার কোনো নাম নিশানা নাই। এই ইয়াসিন, তুই আমাকে মাহির কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে, মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন, কি বলছি শুনিসনি? আমাকে মাহির কাছে নিয়ে চল এক্ষুনি। ইয়াসিন না পারতে আমাকে মাহির কাছে নিয়ে যায়। আমি মাহির কেবিনে ঢোকার পর দেখি মাহি একটা বেডের উপর শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। মাহির এই অবস্থা দেখে তো আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। মাহিকে জোরে ধরে কান্না করে দেই। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই কি করছেন আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি কান্না থামিয়ে দেই আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকি। ভাই, খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মাহির জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথেই বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নেই, অসুস্থ হলে হব, তাও আমি কিছু খাবো না। আমার জেদের কাছে সবাই হার মানে। দুপুর পেরে বিকেল হয়ে যায়, মাহির জ্ঞান ফিরে আসে না। আমি তো একদম ভেঙে পড়েছি। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। আমি দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসি। ডক্টর এসে সব কিছু চেক আপ করে। না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নাই। মাহি জ্ঞান ফিরে দেখতে পায় আমি তার পাশে বসে আছি। মাহি বেডে শুয়ে কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আমার সাথে কথা বলবে, সে কোন মুখ নিয়ে আমার সামনে আসবে, এসবই ভাবছে। এই কলিজা, কান্না করছো কেন? আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যি ভালোবাসে, আর আমি আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করেছি। আমার কাছে অত টাকা নাই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আমি মাহিকে জড়িয়ে ধরে বলি, চুপ করো না, যা হয়েছে হয়েছে। তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাহিকে কিছুদিন হসপিটালে রেখে তারপর মাহিকে নিয়ে বাড়িতে চলে যাই। বাড়ি বলতে আমার মায়ের কাছে, আমাদের আসল ভিটে মাটি সেখানে। আমার মা তো মহা খুশি। একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। আমার মাও চাচ্ছিল আমাকে বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দিব আমি। আমার মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়। তার আগে আমি মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করাই। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আমার আর মাহির বিয়ে হয়। দুজনেই তো মহা খুশি। দুজনের সংসার জীবন শুরু করি। মাহি এখন আগের মতোই আছে। কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, সেটা আমার জন্যই। কোনো মেয়ে যদি আমার দিকে চোখ দেয় বা আমার সাথে কথা বলতে আসে, তাহলে মাফিওর 12টা থেকে 13টা 14টা বাজিয়ে দেয়। আর আমি এখনও নিজের কাজকর্মগুলো করেই যাচ্ছি। আলী বাবার মৃত্যুর পর দেশে এখনও কেউ নজর দিতে 10 বার চিন্তা করবে, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে। কুনজর দিলেই শরীর থেকে মগজটা আলাদা করে ফেলবে। 1 বছর পর
আমার আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আমি আর মাহি এখন খুব ব্যস্ত আমাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশিভাবেই আরেকটি ঘটনার সমাপ্তি ঘটল। তো কেমন হয়েছে বন্ধুরা গল্পটি? কমেন্ট করতে বলবেন না। আবারও দেখা হবে আরেকটা দুষ্টু মিষ্টি গল্পে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবারও। টাটা, আল্লাহ হাফেজ।